বাংলার ইতিহাস বলতে আমরা ঠিক কি বুঝি? শুধু কিছু সাল তারিখের একঘেয়ে তালিকা? না, আসলে এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো বারবার ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার এক অসাধারণ গল্প। চলুন আজ আমরা বাংলার সেই স্বর্ণযুগগুলোতে ডুব দিই আর দেখি কিভাবে চরম বিশৃঙ্খলার অন্ধকার ভেদ করে প্রতিবারই এক নতুন ভোরের আলো ফুটেছে। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি। ইতিহাস জুড়ে বাংলা বারবার এই প্রশ্নের উত্তর দিয়েছে, তবে নিজের মতো করে। কিভাবে চরম অরাজকতার ছাই থেকে জন্ম নেয় ঐক্য, সমৃদ্ধি আর সংস্কৃতির এক নতুন সাম্রাজ্য? চলুন সেই রহস্যটাই আজ খোলাসা করা যাক। তো গল্পের শুরুটা করা যাক মাৎস্য ন্যায় নামের এই অদ্ভুত ধারণাটা দিয়ে। নামটা শুনতে যেমনই লাগুক, এর মানেটা কিন্তু বেশ ভয়ঙ্কর। ঠিক যেমন পুকুরের বড় মাছ ছোট মাছকে গিলে খায়, রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলা জুড়ে ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। কোনো রাজা নেই, আইন নেই, যার জোর মুল্লুক তার। আর এই চরম বিশৃঙ্খলাটাই বাংলার ইতিহাসে প্রথম বড় পরিবর্তনের মঞ্চ তৈরি করে দিয়েছিল। আর সেই মাৎসন্যায়ের অন্ধকার যুগ থেকেই জন্ম নেয় বাংলার প্রথম স্বর্ণযুগ। এই নবজাগরণের নাম ছিল পাল সাম্রাজ্য, যা ছিল অরাজকতার বিরুদ্ধে বাংলার মানুষের এক সম্মিলিত প্রতিরোধ। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাটা কিন্তু এক কথায় অসাধারণ। এটা কোনো রক্তক্ষয়ী যুদ্ধ বা প্রাসাদ ষড়যন্ত্রের ফল ছিল না, যা কিনা সেই যুগে খুবই স্বাভাবিক ছিল। বরং খালিমপুর তাম্রলিপি আমাদের জানাচ্ছে যে বাংলার প্রকৃতি, অর্থাৎ সাধারণ মানুষ আর আঞ্চলিক প্রধানরা মিলেমিশে গোপাল নামের একজনকে তাদের রাজা হিসেবে বেছে নিয়েছিলেন। ভাবুন তো একবার, সেই সময়ে দাঁড়িয়ে এটা কতটা যুগান্তকারী একটা পদক্ষেপ ছিল। তাদের একটাই লক্ষ্য ছিল এই অরাজকতার শেষ করা। ১-২ বছর নয়, প্রায় ৪০০ বছর পালরা বাংলাকে এমন এক স্থিতিশীলতা দিয়েছিল যা এর আগে কেউ দেখেনি। বিশেষ করে ধর্মপাল ও দেবপালের মতো শক্তিশালী শাসকদের আমলে এই সাম্রাজ্য শুধু বাংলাতেই আটকে থাকেনি, উত্তর ভারতের একটা বিশাল অংশে তাদের ক্ষমতা ছড়িয়ে পড়েছিল। পাল যুগ কিন্তু শুধু রাজনৈতিক স্থিতিশীলতার যুগ ছিল না, এটা ছিল জ্ঞান, শিল্প আর সংস্কৃতির এক মহাবিস্ফোরণের সময়। এই যে আমরা আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সোমপুর মহাবিহার নিয়ে গর্ব করি, সেটা তো তাদেরই অমর সৃষ্টি। তাদের হাত ধরেই নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিল। আর সবচেয়ে বড় কথা, আমাদের বাংলা ভাষার প্রথম নিদর্শন চর্যাপদ, এর জন্ম কিন্তু এই সময়েই হয়েছিল। পালদের পতনের পর বাংলা আবারও একটা বড় পরিবর্তনের সাক্ষী হয়। এবার যে নতুন যুগের সূচনা হল তার নাম বাংলা সালতানাত। আর এই পর্বের মূল চালিকা শক্তি ছিল অবিশ্বাস্য রকমের অর্থনৈতিক সমৃদ্ধি। আমার মনে হয় এই একটা বাক্যই তখনকার বাংলার পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। সেই সময় বাংলা ছিল বিশ্বের অন্যতম সেরা বাণিজ্যিক কেন্দ্র। ইউরোপ থেকে দলে দলে বণিকরা এখানে ছুটে আসত ব্যবসা আর ধন সম্পদের টানে। এই স্লাইডটা দেখুন, কি দারুণ একটা তথ্য! একটা রুপোর টাকার সমান ছিল ১০,০৫০টা কড়ি। ভাবা যায়? আর এই কড়িগুলো আসত সেই সুদূর মালদ্বীপ থেকে। এটা থেকেই বোঝা যায় যে বাংলার বাণিজ্য নেটওয়ার্ক শুধু উপমহাদেশেই নয়, সমুদ্র পেরিয়ে কত দূর পর্যন্ত ছড়ানো ছিল। তো বাংলায় এমন কি ছিল যার জন্য সারা দুনিয়া পাগল ছিল? তালিকাটা দেখুন, চোখ ধানানো। বিশ্ববিখ্যাত মসলিন কাপড়, রেশম, মুক্ত, গালিচা, এমনকি তুঁত কাজ থেকে বানানো উন্নত মানের কাগজও বাংলা থেকে রপ্তানি হতো। বাংলা তখন সত্যিই ছিল এক প্রাচুর্যের দেশ। সুলতানি আমলে কিন্তু শুধু অর্থনীতির চাকা ঘোরেনি, সংস্কৃতির জগতেও একটা দারুণ মেলবন্ধন ঘটেছিল। রাজদরবারে ফার্সি ভাষার কদর থাকলেও সাধারণ মানুষের মুখে মুখে আর কবি সাহিত্যিকদের কলমের দগায় বাংলা ভাষা কিন্তু আরও অনেক বেশি শক্তিশালী আর সমৃদ্ধ হয়ে উঠছিল। এই দুই ভাষার সহ অবস্থান বাংলার সংস্কৃতিকে এক নতুন মাত্রা দিয়েছিল। আচ্ছা, এতক্ষণ তো আমরা রাজনৈতিক আর অর্থনৈতিক সাম্রাজ্যের কথা বললাম। এবার এমন এক সাম্রাজ্যের কথা বলবো যা তলোয়ার বা টাকা দিয়ে নয়, বরং জ্ঞান, শিল্প আর চিন্তা দিয়ে গড়া হয়েছিল।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের যে নতুন অরাজকতা তার জবাব হিসেবেই ১৯ শতকে বাংলায় ঘটেছিল এক অভূতপূর্ব বুদ্ধিবৃত্তিক বিপ্লব, যা ইতিহাসে বাংলার নবজাগরণ বা রেনেসান্স নামে পরিচিত। এই সাংস্কৃতিক স্বর্ণযুগটা ছিল আক্ষরিক অর্থে বাঙালির মনন আর চেতনার এক নতুন জন্ম। অবনীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বেঙ্গল স্কুল অফ আর্ট শুধু ছবি আঁকার একটা নতুন ধারা তৈরি করেনি, পরাধীন ভারতে দাঁড়িয়ে এটা হয়ে উঠেছিল জাতীয়তাবাদের এক শক্তিশালী প্রতীক। এই আন্দোলনই আধুনিক বাঙালি পরিচয়ের ভিত্তি গড়ে দিয়েছিল। বেশ, আমরা তাহলে তিনটি একদম ভিন্ন ভিন্ন স্বর্ণযুগের মধ্যে দিয়ে একটা লম্বা সফর করলাম। এখন প্রশ্ন হলো, এই যে এত উত্থান পতন, এর থেকে আমরা আসলে কি শিখতে পারি? এই পুরো গল্পের আসল বার্তাটা ঠিক কোথায় লুকিয়ে আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হল, প্রতিবারই বিশৃঙ্খলা আর সংকট বাংলাকে নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ করে দিয়েছে। মাতসু ন্যায়ের অন্ধকার জন্ম দিয়েছে পাল সাম্রাজ্যের রাজনৈতিক ঐক্যের, আবার ঔপনিবেশিক শাসনের সংকট জন্ম দিয়েছে এক সাংস্কৃতিক নবজাগরণের, যা বাঙালির আত্মপরিচয়কেই নতুন করে গড়ে তুলেছে। পুরো আলোচনাটাকে যদি আমরা এক ঝলকে দেখি, তাহলে বিষয়টা অনেকটা এইরকম দাঁড়ায়। বাংলার প্রত্যেকটা স্বর্ণযুগেরই একটা নিজস্ব শক্তি ছিল। পালরা এনেছিল রাজনৈতিক ভিত্তি, সুলতানরা এনেছিল অর্থনৈতিক প্রাচুর্য, আর রেনেসাঁ জন্ম দিয়েছিল এক আধুনিক সাংস্কৃতিক পরিচয়ের। ইতিহাস আমাদের দেখিয়েছে যে বাংলা বারবার জেগে উঠতে জানে। তাহলে অতীতের রাজনৈতিক ঐক্য, অর্থনৈতিক সমৃদ্ধি আর সাংস্কৃতিক উদ্ভাবনের পর বাংলার ভবিষ্যৎ কোন পথে এগোবে, এর পরের স্বর্ণযুগটা ঠিক কেমন হতে পারে, এই প্রশ্নটি না হয় আজকের জন্য আমাদের ভাবনায় তোলা থাকল।